আগের দিন আমি আলোচনা করেছিলাম যে আমরা যদি একটা বিকার নিই, এই বিকারের মধ্যে যদি সলিউশন আমি কপার সালফেট নিই, এখানে যদি কপার সালফেট সলিউশন নিই, আর এর মধ্যে যদি আমি একটা ইলেকট্রোডকে কী করি, এই ইলেকট্রোডটাকে যদি আমি ডিপ্ট করি, তাহলে এই ইলেকট্রোডটা যদি আমি জিঙ্কের নিই, তাহলে কি হবে, এই জিঙ্ক ইজিলি এখানে কি করবে, নিজেকে Zn+2 তে কনভার্ট করবে এবং ইলেকট্রনটাকে কি করবে, ছেড়ে দেবে। তাহলে জিঙ্ক Zn+2 তে কনভার্ট হবে এবং SO4 এর সাথে যুক্ত হয়ে ZnSO4 Zn+2 SO4 অর্থাৎ জিঙ্ক সালফেটে রূপান্তর হবে এবং কি করবে, তার সঙ্গে কপার+2 তে রূপান্তর হবে। এইবার এই ক্ষেত্রে কি করছে, জিঙ্ক কিন্তু ইলেকট্রনগুলোকে ত্যাগ করছে, তার মধ্যে দুটো ইলেকট্রন ত্যাগ করছে। এই দুটো ইলেকট্রন কিন্তু এর মধ্যেই পড়ে থাকছে এবং বিক্রিয়াটা কিন্তু এখানেই সম্পন্ন হচ্ছে। তাহলে সেই ইলেকট্রন দুটো, এই যে জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করছে, সেই দুটো ইলেকট্রন কিন্তু এখানে কপার গ্রহণ করতে পারে। আর সেই হিসাবে কিন্তু কপার যেটা, এই কপারটা কিন্তু এখানে জমতে থাকে। এই কপার কি করে, এখানে জমতে থাকে। অর্থাৎ এই বিক্রিয়াটা অ্যানোড ক্যাথোড, বা আমি যদি বলতে পারি যে রিডাকশান অক্সিডেশন বা জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু একটা সেলের মধ্যেই ঘটে যাচ্ছে। ওকে, তাহলে সেই হিসাবে আমরা অর্ডারটা কিন্তু এর আগের দিন করেছিলাম যে এই ক্ষেত্রে যদি আমরা উল্টোটা করতাম, এখানে কপার এখানে জিঙ্ক সালফেট রাখতাম, তাহলে বিক্রিয়াটা হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা জিঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার এর বেশি, তার জন্য জিঙ্কের পাওয়ার কপার থেকে বেশি এবং কপারের পাওয়ার সিলভার থেকে বেশি। তাহলে আজকে আরও একটু ডিফারেন্ট জানবো যে আমরা এরকম যদি দুটো সেল যদি ব্যবহার করি পাশাপাশি, তাহলে তার ক্ষেত্রে কীরকম হয়। তাহলে সেই রকমই আমি এখানে লিখে নিয়েছি যে জিঙ্কের একটা আমি ইলেকট্রোড নিয়েছি কপার সালফেট, এই ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটা করেছিলাম এবং এটা ছিল স্পন্টেনিয়াস বিক্রিয়া। এর মধ্যে প্রথমে যে রিয়াক্টেন্ট ছিল যেটা, তার পটেনশিয়াল এনার্জি হাই ছিল এবং যেটা প্রোডাক্ট বা যেটা বিক্রিয়াজাত পদার্থ বা তার পটেনশিয়াল এনার্জি লোয়ার হবে। কেন? যেটা স্পন্টেনিয়াস বিক্রিয়া বা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্পন্টেনিয়াস রিয়াকশানের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি যে চেঞ্জ, এটা হাই এটা লো, তার মানে এইখান থেকে এখানে পৌঁছানোর জন্য কিছু পরিমাণ এনার্জি ছেড়েছে, অর্থাৎ যে পরিমাণ এনার্জি ছেড়েছে ওটাই হিট। তাহলে সেই হিটটা কিন্তু এখানে উৎপন্ন হয় এবং সেটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারিনি। এইবার কি করব, আমরা এরকম দুটো কন্টেনার নেব যেখানে হিটটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটাই আমরা দেখব। তাহলে এইরকম একটা আমি কন্টেনার এখানে নিলাম, একটা এখানে নিয়েছি এবং নেওয়ার পর আমি কি করেছি, একটা ওয়্যার দিয়ে এখানে ইলেকট্রোড দিয়েছি, একটা জিঙ্কের আর এখানে কপারের। এই কপারের ইলেকট্রোডটা যেখানে ডুবিয়েছি সেটা হচ্ছে কপার সালফেট সলিউশন, আর জিঙ্কের ইলেকট্রোডটা যেখানে ডুবিয়েছি সেটা জিঙ্ক সালফেটের সলিউশন। একে একটা ওয়্যার বা কন্ডাক্টর যাকে বলা হয়, এই ওয়্যার দিয়ে একটা কানেক্ট করে দিয়েছি এবং এখানে একটা সুইচ দিয়েছি, এখানে একটা বাল্ব দিয়েছি। এগুলো কেন দিয়েছি আমি আলোচনা করছি পরপর। এই সুইচটা আমি যখন কি করব, এটা যখন অন থাকবে, অর্থাৎ এই সুইচটা যখন আমার এখানে দেওয়া থাকবে না, তখন কিন্তু এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না বা কোনো রকম কিছু কন্ডাকশান হবে না এই কন্ডাক্টরের মধ্য দিয়ে। কিন্তু যখনই এই সুইচটাকে আমি কি করছি, অন করে দিচ্ছি বা এই সুইচটাকে এখানে ঠেকিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, এই যে জিঙ্ক Zn, এটা তো ইলেকট্রন জিঙ্ক, এই জিঙ্ক কী করবে, ইলেকট্রনগুলোকে ছেড়ে দিয়ে এ নিজে কি করবে, Zne প্লাস বা Zn+2 তে রূপান্তর হবে, অর্থাৎ এইখানে Zn+2 তে রূপান্তর হতে থাকবে। এবার Zn+2 কী করবে, এই Zn+2 এখানে পড়ে থাকবে। এইবার এইভাবে কিন্তু ইলেকট্রনগুলোকে ত্যাগ করতে করতে জিঙ্কটা ক্ষয় হতে থাকবে। তাহলে কী হবে, এই জিঙ্কগুলো লাস্ট পর্যন্ত এই সলিউশনে পড়ে থাকবে এই আয়ন রূপে। তাহলে আস্তে আস্তে এটা ক্ষয় হতে থাকবে। এইবার যে এই ইলেকট্রনগুলো কী করবে, এই ইলেকট্রনগুলো অটোমেটিক এই দিক দিয়ে প্রবাহিত হতে থাকবে, প্রবাহিত হতে এই দিক দিয়ে আসবে এবং এখানে কপারের কাছে চলে আসবে। এবার কপারের কাছে চলে আসলে এই কপার কি করবে, এই কপার+2 যে রয়েছে সলিউশনে, কপার+2, এই কপার+2 সলিউশনে রয়েছে, এই কপার+2 দুটো ইলেকট্রনকে গ্রহণ করে নিয়ে এইখানে আবার কপার জমতে থাকবে। কী হবে, এখানে কপার জমতে থাকবে। তাহলে এইভাবে কপার যদি এখানে জমতে থাকে, তখন কি বলবো যে এই ইলেকট্রনটা আস্তে আস্তে একটা কী হচ্ছে, মোটা হচ্ছে, আর এই ইলেকট্রনটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে জিঙ্ক ইলেকট্রোডটা কী হচ্ছে, জিঙ্ক ইলেকট্রোড ডিসলভিং হচ্ছে, আর এই কপার ইলেকট্রোডটা কী হচ্ছে, ডিপোজিটেড হচ্ছে, অর্থাৎ জমা হচ্ছে। আর বলতে পারি যে এখানে যেহেতু ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা এটাকে ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস, তাহলে আমরা বলতে পারি এই ইলেকট্রোডটা হচ্ছে কি মাইনাস, আর এখানে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। ওকে,
এইবার এই রিয়াকশানটা কি হচ্ছে, অক্সিডেশন, কেন যে জিঙ্ক Zn+2 কনভার্ট হচ্ছে, তার মানে ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন ছাড়া মানে কি, সেটা অক্সিডেশন। আর এই অক্সিডেশন ঠিক এই অক্সিডেশন প্রসেসটা হচ্ছে বলে এই জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করছে বলে এই কপার গ্রহণ করছে, অর্থাৎ এখানে হচ্ছে রিডাকশান। তারপরে এখানে আর কতগুলো আমরা টার্ম বলতে পারি, যে আমরা এই জিঙ্ক ইলেকট্রোডটার কাছে ZnSO4 কেন ব্যবহার করছি, আদার্স কোনো সলিউশন ব্যবহার করছি না কেন, বা এখানে আমরা যদি সিলভার ক্লোরাইড বা সিলভার সালফেট ব্যবহার করি, যদি Ag2 হয়ে যাবে, সালফেট যেহেতু আছে SO4-2, তাহলে আমরা যদি সিলভারের কোনো যদি সলিউশন ব্যবহার করি তাহলে কি হবে, জিঙ্ক কিন্তু এই সিলভারের সঙ্গে আবার আগের মতো যে আমার সেলটা রয়েছে এই সেলটা এর মতো বিক্রিয়া করে দিবে, অর্থাৎ হিটটা এখানে উৎপন্ন হবে, এই হিটটা দিয়ে কিন্তু আর বাইরে এদিকে ট্রান্সফার হবে না। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু সেই হিটটাকে এনার্জি রূপে এইখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে এই এইটা ইলেকট্রিসিটিতে কনভার্ট করে এবং এই বাল্বটা জ্বলাতে সাহায্য করে। অর্থাৎ যখন আমি এটা এখানে টাচ করাবো তখন কিন্তু বাল্বটা জ্বলবে। কেন জ্বলবে, কারণ এই হিটটা, এই ইলেকট্রনটা কি করবে, ইলেকট্রিসিটিটাকে এখানে নিয়ে গিয়ে এখানে ট্রান্সফার করবে লাইটে, অর্থাৎ আমার কেমিক্যাল কনভার্ট হচ্ছে কিসে, ইলেকট্রিসিটিতে। অর্থাৎ আমরা বলতে পারি এই সেলটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেলে কি হবে, কেমিক্যাল কনভার্ট হবে ইলেকট্রিসিটিতে, সেটাই আমরা ইলেকট্রিসিটিটাকে কাজে লাগানোর জন্য কিন্তু আমরা এরকম দুটো আলাদা আলাদা কি করতে পারি, চেম্বার বা বিকার নিয়ে কাজটা করতে পারি তড়িৎ বিশ্লেষ্য নিয়ে। তাহলে আমরা কোশ্চেনটা বুঝে গেলাম যে জিঙ্ক সালফেটের জায়গায় আমরা অন্য কোনো দ্রবণ ব্যবহার করলে কি সমস্যা হতে পারে, তখন সেই ক্ষেত্রে আমরা এইখানে অন্য কোনো দ্রবণ ইউজ করতে পারবো কি না, এই জন্য আমরা বিশেষ করে এই ইলেকট্রিসিটিটা কনভার্ট হবে না, এখানে এই বাল্বটা জ্বলবে না, অর্থাৎ এইখানেই প্রক্রিয়াটা, অর্থাৎ রিডাকশন অক্সিডেশন একটা বিকারের মধ্যে আবদ্ধ থাকবে। এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে অন্য দ্রবণ ব্যবহার করা যায় না। ঠিক, আমি এখানে কতগুলো পয়েন্ট আমি লিখে নিয়েছি, তোমরা পয়েন্টগুলো দেখতে পারো পরপর। যে এখানে আমি বলেছি জিঙ্ক গিভ আপ অর লুজ ইলেকট্রন হুইচ মুভ টুয়ার্ডস দ্য কপার ইলেকট্রোড, দেন দ্য কপার ইলেকট্রোড দিকে ট্রান্সফার হয়, দেন জিঙ্ক ইলেকট্রোড ডিজলভিং, এটা ডিজলভ হতে থাকে, এবং কপার ইলেকট্রোড ডিপোজিটেড, এটা জমা হতে থাকে। তারপরে বলা হয়েছে ক্যান নট ইউজ কপার সালফেট আমি ইউজ করতে পারি না এইখানে, ইনস্টিড অফ যে জিঙ্ক সালফেট, আমরা জিঙ্ক সালফেটের পরিবর্তে এখানে কপার সালফেট ইউজ করতে পারি না, যদি করি তাহলে বিক্রিয়াটা কিন্তু এখানেই সম্পন্ন হবে, আর কিন্তু বিক্রিয়াটা পরিপূর্ণ এখান থেকে হবে না। তারপরে এখানে বলেছি জিঙ্ক ইলেকট্রোড ফর্ম ইলেকট্রন, এখানে ইলেকট্রন উৎপন্ন করছে, আর দ্যাটস ওয়াই ইট ইজ নেগেটিভ অ্যান্ড ইট ইজ পজিটিভ। তাহলে আমি পরবর্তী টপিকটা বলেছি যে ইলেকট্রোকেমিক্যাল সেল। এই ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে আমি দুটো সেল পেয়েছি, একটা গ্যালভানিক সেল আর ভল্টিক সেল, আমরা গ্যালভানিক সেলটাকে ভল্টিক সেল বলছি, আর একটা ইলেকট্রোলাইটিক সেল। তাহলে আজকে এই গ্যালভানিক সেল বা ভল্টিক সেলের ব্যাপারে যদি আমি আলোচনা করতে যাই, তো প্রথমেই আমরা জানি যে এই সেলটা কেমিক্যাল সেলকে, কেমিক্যালটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করছে, অর্থাৎ এনার্জি ফর্মে ব্যবহার করছে, অর্থাৎ কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। আমরা এখনও কিন্তু এই সেলটাকে পুরো 100% কমপ্লিট করিনি, আমরা আবার নেক্সট টপিকে আলোচনা করব ইলেকট্রোলাইটিক সেল, গ্যালভানিক সেলের ব্যাপারে ডিটেলস আমরা আজকে আলোচনা করছি না, নেক্সট টপিকে আলোচনা করব। কিন্তু আমি এখনও এই সেলটাকে 100% কমপ্লিট করিনি, এইখানে আরেকটা জিনিস ইউজ করা যেতে পারে, সেই জিনিসটা ইউজ করলেই কিন্তু সেলটা কমপ্লিট হবে। আমরা সেটারই তোমাদের কাছে উত্তর জানতে চাইছি, তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবে যে কি এখানে দেওয়া বাকি আছে, যেই আমি কম্পোনেন্টটাকে ইউজ করে এই পুরো সেলটাকে কিন্তু কমপ্লিট করতে পারি। এটা একটা ব্যাটারির মতো, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে হিট, এখানে লাইট জ্বলছে, এটা হচ্ছে সুইচ, এটা একটা ব্যাটারিকে আমরা বলতে পারি এটা একটা ব্যাটারি। অর্থাৎ আমরা কেমিক্যাল ইউজ করে ইলেকট্রিসিটি দিয়ে দিলাম, সেই ইলেকট্রিসিটি আবার কিন্তু ফিজিক্সের পর সেটা বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, কিন্তু আমরা কেমিস্ট্রি থেকে এখানে কেমিক্যাল থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করেছি, যেটাই আমরা ইলেকট্রোকেমিস্ট্রি বলে থাকি। আমরা নেক্সট টপিকে আলোচনা করবো এটা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এটাকে সাবস্ক্রাইব করবে, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটন ক্লিক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।